নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আমরা মডেল কোয়েশ্চেন পেপার 53 নিয়ে আলোচনা করব। তো যা আপকামিং যেসব পরীক্ষা আছে, তোমার এনটিপিসি তো ফর্ম ফিল আপ প্রায় চালু হয়ে গেছে মনে হয়, যাই হোক তোমরা দেখে নিও। এনটিপিসি, গ্রুপ ডি আছে সামনে, পিএসসি মিসেলেনিয়াস, এমটিএস, আরও বিভিন্ন যেসব সেন্ট্রাল এবং রাজ্যের আরও যেসব পরীক্ষা আছে, সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু জিকে ভীষণই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু জিকে আসে, এটা তোমরা জানো। তো আর আরেকটা কথা বলে রাখি, এর সাথে সাথে এই চ্যানেলেই কিন্তু ম্যাথের উপরও সেট দেওয়া হয়। তো যারা তোমরা এখনও সেগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো যদি ভালো লাগে, এবং ভালো লাগলে লাইক করতে ভুলো না কিন্তু। তো চলো আজকে মডেল কোশ্চেন পেপার যে 53 সেটা নিয়ে আলোচনা করি। আর এর আগে যেগুলো দিয়েছি, যারা দেখেছো অসংখ্য ধন্যবাদ, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, দেখবে অনেক উপকৃত হবে। চলো ফার্স্ট কোশ্চেন কী আছে দেখি। বলছে কোনো রাষ্ট্রপতির আচ্ছা কোনই হবে হ্যাঁ, কোন রাষ্ট্রপতি নির্বাচনের সময় কোনো প্রকার বিরোধিতা করা হয়নি। দেখো এই কোশ্চেনটা মনে হয় এর আগে আমি কমেন্টসে জানতে চেয়েছি, এর আগের ভিডিওতেই মনে হয়। তো যারা কমেন্টসে জানিয়েছো ঠিক আছে, আর যারা দেওনি তারা দেওয়ার চেষ্টা করবে এরপরে। তো রাইট অ্যান্সার কী হবে বলছে, রাজেন্দ্র প্রসাদ, ভিভি গিরি, এন সঞ্জীব রেড্ডি নাকি এস ডি শর্মা। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, এন সঞ্জীব রেড্ডি। তো এনার সময় কিন্তু এই রাষ্ট্রপতি নির্বাচনের সময় কোনো প্রকার বিরোধিতা করা হয়নি। নেক্সট কোশ্চেন বলছে, গোয়ার রাজধানী পানাজি, এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত? মুসি, মান্ডবী, গোদাবরী নাকি নর্মদা। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, মান্ডবী নদীর তীরে কিন্তু এই তোমার পানাজি শহর, অর্থাৎ গোয়ার যে রাজধানী পানাজি শহরটা কিন্তু এই মান্ডবী নদীর তীরে অবস্থিত। এবার একটা জিনিস দেখো, এই যে মুসি এটা কোথায় আছে? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটা শহর, যেটা সরি মুসি হচ্ছে একটা নদী যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে আছে, এবং এই মুসি নদীর তীরবর্তী শহর হচ্ছে হায়দ্রাবাদ। যদি বলি গোদাবরী হচ্ছে মহারাষ্ট্রের গোদাবরী, তোমরা জানো মহারাষ্ট্রের গোদাবরী। তো দ্যাট মিন্স নাসিক শহর কিন্তু গোদাবরী নদীর তীরে অবস্থিত, এবং নর্মদা নদীর তীরে জব্বলপুর শহর কিন্তু নর্মদা নদীর তীরে অবস্থিত, এবং নর্মদা যেটা হচ্ছে মধ্যপ্রদেশ এবং গুজরাটেও আছে, গুজরাটেও নর্মদা নদী গেছে। ওকে, এবং এই নর্মদা নদীর তীরেই কিন্তু এই গুজরাটের নর্মদা নদীর তীরে কী আছে? আরে যেটা হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি, তাই না? যেটা শুধুমাত্র ভারতের না, সারা পৃথিবীর মধ্যে উচ্চতম স্ট্যাচু। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে বিভিন্ন মাধ্যমে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় শব্দের গতিবেগ সম্পর্কিত কোন বিবৃতিটি বা বিবৃতিগুলি সত্য বা মিথ্যা? অক্সিজেন গ্যাসের গতিবেগ 316 মিটার পার মিনিট, এটা একটা অপশান, মানে একটা দিয়েছে, একটা তোমাকে বিবৃতি দিয়েছে যে অক্সিজেন গ্যাসের শব্দের গতিবেগ 316 মিটার পার মিনিট। আর জলে, যেটা হচ্ছে পাতিত জলের কথা বলছে, শব্দের গতিবেগ 1498 অর্থাৎ 1498 মিটার পার মিনিট। তো এটা বলছে এর মধ্যে কোনটা সত্য বা মিথ্যা। দেখো প্রথম কথা হচ্ছে অক্সিজেন গ্যাসের শব্দের গতিবেগ 316 মিটার পার মিনিট, এটাও সত্য নয়, আর পাতিত জলে এটাও সত্য নয়। তো রাইট অ্যান্সার কী হবে? অপশান নাম্বার সি, এদের মধ্যে কোনোটিই কিন্তু সত্য নয়। আর এইখানে অক্সিজেন গ্যাস বলতে গেলেই মনে রেখো, অক্সিজেন গ্যাস কিন্তু তোমার হচ্ছে দহনে সহায়ক গ্যাস, এবং অক্সিজেন প্রস্তুতিতে একটা এই কোশ্চেনটা আসে যে অক্সিজেন প্রস্তুতিতে যেটা লাগে সেটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। তোমরা এটা অনেকেই জানো, KClO3, পটাশিয়াম ক্লোরাইড থেকে কিন্তু অক্সিজেন গ্যাস পাওয়া যায়। কিন্তু পটাশিয়াম ক্লোরাইড থেকে ডাইরেক্ট অক্সিজেন গ্যাস পেতে গেলে এখানে টেম্পারেচার অনেক বেশি দিতে হয়। সো টেম্পারেচারটাকে কমানোর জন্য এখানে একটা ধনাত্মক অনুঘটক, কি বললাম, পজিটিভ অনুঘটক, তো পরীক্ষায় আসে পজিটিভ অনুঘটক ব্যবহার করা হয়। তো সেইটার নাম কি? তো সেটা পরীক্ষায় চায়, সেটা হচ্ছে MnO2 অর্থাৎ ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড। এটা হচ্ছে পজিটিভ অনুঘটক, যেটা এই যে রিয়াকশান, অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন গ্যাস প্রস্তুতিতে সেই রিয়াকশানকে টেম্পারেচার কমে এই রিয়াকশানটা ঘটানো হয়। তো এই MnO2 সহায়তায়। তো এটা একটু মনে রেখো। নেক্সট কোশ্চেন, কাকে অমিত্রঘাত উপাধি দেওয়া হয়? বলছে স্কন্দগুপ্ত, বিন্দুসার, অশোক নাকি হোসেন শাহ। তো দেখো যদি বলি স্কন্দগুপ্ত সবাই জানো, স্কন্দগুপ্ত হচ্ছে কি ভারতের রক্ষাকর্তা, বা একে বিক্রমাদিত্যও বলা হয়, তাই না? বিন্দুসারের কথা বলে শত্রু হননকারী, অমিত্রঘাত, তাই না? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। তার মানে অমিত্রঘাত উপাধি বা শত্রু হননকারী এই যে উপাধি, সেটা হচ্ছে বিন্দুসার। অশোকের উপাধি কি? অশোকের উপাধি হচ্ছে চণ্ডাশোক, দেবনাম প্রিয়, প্রিয়দর্শী,
এগুলো হচ্ছে অশোকের উপাধি। আর হোসেন শাহ হচ্ছে, হোসেন শাহকে বলা হয় বাংলাদেশের আকবর। আর কাশ্মীরের আকবর কাকে বলা হয়? জয়নুল আবেদিনকে। এগুলো কিন্তু এর আগে বহুবার বলেছি। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। বিশ্ব বেতার দিবস কোন দিনটি পালন করা হয় বিশ্ব বেতার দিবস হিসাবে? 13ই মার্চ, 15ই ফেব্রুয়ারি, 13ই ফেব্রুয়ারি, 15ই মার্চ। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, 13ই ফেব্রুয়ারি। এই দিনটি বিশ্ব বেতার দিবস বা বিশ্ব রেডিও দিবসও বলা হয়, দিবস হিসাবে পালন করা হয়। ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী লোকসভায় 2 জন ভারতীয় সদস্য হিসাবে নির্বাচিত হন? দেখো এখন এইখানে একটু সংশোধন হয়েছে, তো তোমরা একটু দেখে নিও। এটা এর আগে আমি বলেছি যে এই এনডিএ সরকার বা বর্তমানে কিন্তু এই ভারতীয় যে সদস্য, এটা এখন নাকি সেটাকে অ্যাবলিশ করা হয়েছে। তোমরা এটা দেখে নিও কততম সংবিধান সংশোধনের মাধ্যমে। কিন্তু আগে যেটা করা হতো, তো সেটাও পরীক্ষা দিতে পারে যে কত নং ধারা অনুযায়ী লোকসভায় এই যে 2 জন ভারতীয় সদস্য যে নির্বাচিত করা হবে, এটা কত নং ধারা অনুযায়ী। তো মনে রাখো এটা হচ্ছে 331 নং ধারা অনুযায়ী। তো পুরনো যা ছিল সেটাও তো দিতে পারে না, কিন্তু এখন কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু এই যে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা অ্যাবলিশ করা হয়েছে, সেটা কিন্তু একটু দেখে নিও। ক্লিয়ার? তো 331 মনে রাখো, 331 এই ধারা অনুযায়ী কিন্তু সংবিধানের 2 জন যে ভারতীয় সদস্য নির্বাচিত হবে যেটা লোকসভায়, সেটা কিন্তু বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, ভাটিন্ডা তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব নাকি দিল্লি? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, পাঞ্জাবে কিন্তু এই ভাটিন্ডা যে তাপবিদ্যুৎ কেন্দ্র সেটি কিন্তু অবস্থিত পাঞ্জাবে। এবং পাঞ্জাবে অমৃতসর তাপবিদ্যুৎ কেন্দ্র কিন্তু অবস্থিত। সেরকমভাবে রাজস্থানটা মনে রাখো, রাজস্থানে অনেক 2টো আছে, যেটা হচ্ছে একটা কোটা তাপবিদ্যুৎ কেন্দ্র, এবং রাজস্থানের কোটা আছে, যেখানে হচ্ছে যারা জয়েন্ট পরীক্ষা মানে জয়েন্ট বা মেডিকেল, হ্যাঁ, যারা প্রিপারেশান দেয় রাজস্থানে কোটাতে গিয়ে কিন্তু প্রিপারেশান নেয়, তো সেইখানে কোটাতেই কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্র আছে। আর সুরাতগড় তাপবিদ্যুৎ কেন্দ্র, সেটাও কিন্তু রাজস্থান আছে। দেখো উত্তরপ্রদেশে অনেক কটা তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, মনে রেখো একটু বলে দিচ্ছি। উত্তরপ্রদেশ এখানে অপশানে দিইনি, তাও বলে দিচ্ছি একটু। রিহান্দ, খুব পরীক্ষায় আসে, রিহান্দ তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ। তারপর হচ্ছে অপসরা না আনপরা তাপবিদ্যুৎ কেন্দ্র, এটা উত্তরপ্রদেশ। তারপরে রোসা তাপবিদ্যুৎ কেন্দ্র, এটাও কিন্তু উত্তরপ্রদেশ। আর দিল্লি যদি বলি, দিল্লিতে আছে তোমার বদরপুর, রাজঘাট, ইন্দ্রপ্রস্থ, এগুলো হচ্ছে দিল্লি। হরিয়ানার কথা বলি, হরিয়ানা পানিপথ তাপবিদ্যুৎ কেন্দ্র এবং ফরিদাবাদ তাপবিদ্যুৎ কেন্দ্র, এটাও কিন্তু হরিয়ানায় অবস্থিত। ওকে, পরবর্তী কোশ্চেন। তো ভালো লাগলে লাইক করো। দেখো তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক মোটিভেট করে, আমি আরও ভালো ভালো কোশ্চেনের একটা সরঞ্জাম নিয়ে আসতে মানে ভালো লাগে। তো লাইকটা করো, লাইকে কিন্তু কঞ্জুসি মত করো আপ। ওকে, লাইক কিন্তু করো। ওকে, নেক্সট কোশ্চেন, পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত? সরোদ, সেতার, বেহালা, বাঁশি। তো পণ্ডিত রবিশঙ্কর প্রসাদ তিনি কার সাথে জড়িত? তিনি কিন্তু সেতারের সাথে জড়িত পণ্ডিত রবিশঙ্কর। আচ্ছা, নেক্সট এই যে সরোদ, বেহালা, বাঁশি, এরা কিন্তু বহুবার বলেছি। বাঁশি মনে রাখার কথা তোমাদের, বাঁশির সাথে জড়িত কে, এটা তোমরা কমেন্টে জানো। বহুবার বলেছি, ঠিক আছে, এটা আমি বলেই দিলাম। তোমরা সরোদের সাথে বলো, বাঁশির সাথে হচ্ছে কে আছে? হরিপ্রসাদ চৌরাশিয়া। আসলে এতবার যারা প্রথম থেকে আমার কাছে পড়েছো, যারা এতবার শব্দগুলোর সাথে পরিচিত না, তাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। তো এই কারণেই বলি যে তোমরা লেগে থাকো আমার সাথে, প্রতিদিন জিকে যা দিচ্ছি তোমরা করো। দেখো 50টা জিকে আমি দিচ্ছি ঠিকই, কিন্তু আমি কিন্তু আদতে পড়াচ্ছি, কিন্তু অপশানগুলোও তোমাদের পড়াচ্ছি। অপশানের উপর যা যা কোশ্চেন আসতে পারে বা ভবিষ্যতে এসছে, সেগুলো তো আমরা কম বেশি জানি কী কী কোশ্চেন এসছে, এবং কোশ্চেনগুলো দেখেছি অনেক দিন ধরে। তো কী আসতে পারে এবং কী এসেছে সব বিষয়েই আমি আলোচনা করি, অপশানগুলো আলোচনা করে দিই, এই কারণে যে এরকম কোশ্চেন আসতে পারে। ক্লিয়ার? তো এই কারণে তোমাদের আদতে দেখবে 50টা কোশ্চেন দিচ্ছি, আদতে তোমাদের হয়ে যাচ্ছে সেটা 60, 65, 70, এমনকি 80টা কোশ্চেন নিয়েও আলোচনা হয়ে যাচ্ছে। তো এই কারণে তোমাদের সময়টা বৃথা যাবে না, এবং আমি অল্প সময়ে চেষ্টা করি অসম্ভব অনেক তথ্য দিতে। তো নেক্সট কোশ্চেন কী আছে? চাপ ইকুয়াল টু কী? দেখো আমরা বারবার বলে এসেছি যে চাপ অর্থাৎ পি দিয়ে ডিনোট করো, সেটা কিছু বল বাই ক্ষেত্রফল। চাপ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। ক্লিয়ার? ফোর্স মানে বল আর এরিয়া মানে ক্ষেত্রফল। তাহলে আমাকে এবার বলেছে, দেখো বলছে তাহলে যদি আমাকে এখানে বল বাই ক্ষেত্রফল দিত, যদি এটা বল বাই ক্ষেত্রফল দিত, তাহলে তো তোমরা সবাই পারতে। কিন্তু তোমাকে দিয়েছে এখানে ঘাত, এরকম কিছু দিয়েছে, ঘাত, বলের জায়গায় দিয়েছে তোমার ঘাত, আর ক্ষেত্রফলটা ব্যাপারটা আয়তন করে দিয়েছে। ক্লিয়ার? এবার এইখানে কাহিনী কি করবে দেখো, ভালো করে বোঝো। একটা জিনিস বোঝার চেষ্টা করো যে এই যে ঘাত ব্যাপারটা কি।
ক্লিয়ার? ঘাত ব্যাপারটা কি? ঘাত হচ্ছে একটা একক দৈর্ঘ্যে, যদি বলি ঘাতের ডেফিনেশন কি, তো ঘাতের ডেফিনেশন হচ্ছে একক মানে দৈর্ঘ্যে, কোনো একটা একক দৈর্ঘ্যে মানে এল, আমি মনে করলাম একক দৈর্ঘ্য, আমি এখানে এল দিলাম, তো একক দৈর্ঘ্যে যে প্রদত্ত যে বল সেটাই হচ্ছে ঘাত। ক্লিয়ার? দেখো বল আর ঘাতের মধ্যে ফারাকটা বোঝার চেষ্টা করো। বল মানে কি? বল মানে হচ্ছে যেখানে তোমার একটা, আমি বল প্রয়োগ করব এবং যদি যেখানে বল প্রয়োগ করব সেখানে আমার একটা পরিমাণ স্মরণ হবে বা রিটালিয়েট হবে। যেমন কার্য ব্যাপারটা আলাদা, কার্য ইন্টু কিন্তু বল ইন্টু স্মরণ। কিন্তু বল মানে কি? বল মানে দেখো চাপ ইন্টু ক্ষেত্রফল, অর্থাৎ একক ক্ষেত্রফলে যে পরিমাণ চাপ, মানে চাপ ইন্টু ক্ষেত্রফল মানে বল। ক্লিয়ার? আর ঘাত মানে হচ্ছে একক দৈর্ঘ্যে যে পরিমাণ বল সেটাই হচ্ছে ঘাত। ক্লিয়ার? তার মানে বলের জায়গায় আমি কি লিখতে পারি? বলের জায়গায় আমি লিখতে পারি ঘাত মানে বল ইকুয়াল টু ঘাত বাই দৈর্ঘ্য। ঠিক আছে? বল ইকুয়াল টু কি? ঘাত বাই দৈর্ঘ্য। তাহলে ঘাত বাই, আমি যদি এখানে দৈর্ঘ্য, দেখো ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে এল স্কোয়ার। ক্লিয়ার? আমার কিন্তু আর একটা দৈর্ঘ্য চলে আসলো, তাহলে এই এল স্কোয়ার আর এল মিলে কি হবে? এল কিউ। আর এল কিউ মানে কি? এল কিউ মানে আয়তন। তার মানে কি হবে? ঘাত বাই আয়তন। এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে চাপ। তাহলে চাপ ইকুয়াল টু কি? ঘাত বাই আয়তন। কেমনভাবে হলো, কীভাবে হলো, এই লজিকগুলো তোমাকে বুঝতে হবে। যদি লজিক বুঝে যাও তাহলে দেখবে জিনিসগুলো মনে থাকবে। ক্লিয়ার? তার মানে আমরা কি পেলাম? আমরা পেলাম বল ইকুয়াল টু ঘাত বাই দৈর্ঘ্য। ঠিক আছে? তার মানে বল সমান আবার আমরা জানি ঘাত বাই দৈর্ঘ্য, অর্থাৎ একক দৈর্ঘ্যে যে ঘাত সেটাই হচ্ছে বল। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন। নিম্নলিখিত কোন ব্যক্তির আসল নাম ফরিদ খাঁ? মোহাম্মদ বিন তুগলক, সিকান্দার লোদি, বাবর নাকি শেরশাহ? তাহলে ফরিদ খাঁ কার আসল নাম? ফরিদ খাঁ হচ্ছে শেরশাহ। শেরশাহের আসল নাম কিন্তু ফরিদ খাঁ। এইখান থেকে যেমন আরও কোশ্চেন দিতে পারে যে মোহাম্মদ বিন তুগলক এর আসল নাম কি? তাহলে এর আসল নাম হচ্ছে জুনা খাঁ। তাহলে মোহাম্মদ বিন তুগলক, আমি এগুলো লিখি না তার কারণ দেখো লিখতে গেলেই তখন তোমাদের সময়টা বেশি চলে যাবে, তো তোমরা নোট ডাউন করে নিতে পারো আমি যা বলছি, বা এটাকে আরেকটু ইয়েটাকে বাড়িয়ে দেখতে পারো, যেটাকে বলা হয় কি বলে মানে স্পিডে দেখতে পারো, ওকে, বা কমিয়ে শুনতে পারো। ক্লিয়ার? তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটা করো। আমি চেষ্টা করি তাড়াতাড়ি বলার, একটু সময়টাকে কম নিয়ে বেশি তথ্য দেওয়ার চেষ্টা করি। তো মোহাম্মদ বিন তুগলকের আসল নাম হচ্ছে জুনা খাঁ। সিকান্দার লোদি তার আসল নাম কি? নিজাম খাঁ। সিকান্দার লোদি, নিজাম খাঁ। তারপরে গাজী মালিক কার? গাজী মালিক হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক, আর গিয়াসউদ্দিন বলবন হচ্ছে উলুগ খাঁ। ক্লিয়ার? বাবরের, যেমন বাবরের হচ্ছে কি? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। সেরকমভাবে শাহজাহান, খুররম পরীক্ষায় খুব আসে। খুররম কার ডাকনাম, মানে আসল নাম খুররম, সেটা কোন ব্যক্তির? তো শাহজাহান। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন। তাহলে এখানে অ্যান্সার কি? তোমার ফরিদ খাঁ হচ্ছে শেরশাহ। নেক্সট কোশ্চেন। পোলো খেলায় বলছে, পোলো খেলায় কতজন খেলোয়াড় থাকে? 4 জন, 6 জন, 8 জন নাকি 7 জন? দেখো পোলোটা যদি ওয়াটার পোলো বলতো তাহলে তোমরা বলতে 7 জন, কিন্তু আমাকে ওয়াটার পোলো বলেনি, তো রাইট অ্যান্সার হবে 4 জন। পোলো খেলায় কিন্তু 4 জন খেলোয়াড় থাকে। নেক্সট কোশ্চেন। কাকে ভারতের হ্রদের নগরী বলা হয়? আহমেদাবাদ, উদয়পুর, জামশেদপুর নাকি অন্ধ্রপ্রদেশ? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, উদয়পুরকে কিন্তু হ্রদের নগরী বলা হয়। যদি বলি আহমেদাবাদকে কি বলা হয়? তোমরা সকলেই জানো যে ভারতের ম্যানচেস্টার বা ভারতের বোস্টন, কোথায় লেখা থাকে? বোস্টন, ভারতের বোস্টন। তো ভারতের বোস্টন বা ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদকে। যদি বলি জামশেদপুর, জামশেদপুরকে বলা হয় ভারতের পিটসবার্গ। অন্ধ্রপ্রদেশকে যেমন বলা হয় এশিয়ার ডিমের ঝুড়ি। দুর্গাপুরকে ভারতের রুড়ো বলা হয়। তারপরে জয়পুরকে গোলাপি শহর, পাঞ্জাবকে পঞ্চনদের দেশ, কোচি আরব সাগরের রানী, কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ। তারপরে তোমার আরও আছে যেমন পুনেকে বলা হয় দাক্ষিণাত্যের রানী। এরকম বহু আছে। মাদুরাইকে কি বলা হয়? মাদুরাই, এর আগের ভিডিওতে মাদুরাই শব্দটা বলেছিলাম, তখন খেয়াল ছিল না বলতে। তো মাদুরাইকে যেমন বলা হয় উৎসবের শহর বা মন্দিরের শহর। আর ভগবানের নিজের দেশ বলা হয় কি? কেরলকে। নেক্সট কোশ্চেন। নুন মাটি তৈল শোধনাগার কি? নুন মাটি তৈল শোধনাগার এটা কোথায় অবস্থিত? আসাম, বিহার, উত্তরপ্রদেশ নাকি গুজরাট? তো এটা আছে হচ্ছে কোথায়? এটা আছে আসামে। আসামে কিন্তু এই নুন মাটি তৈল শোধনাগার অবস্থিত। এবং এখানে কোন কোম্পানি আছে এটাও পরীক্ষা দিতে পারে, যে ইন্ডিয়ান রিফাইনারি লিমিটেড। কি বললাম? আসামে নুন মাটি যে তৈল শোধনাগার, সেখানে যে তেল কোম্পানি, সেই কোম্পানির নাম কি? ইন্ডিয়ান রিফাইনারি। ওকে, ইন্ডিয়ান রিফাইনারি, রিফাইএনইআরওয়াই,
রিফাইনারি লিমিটেড এলটিডি। তো ইন্ডিয়ান রিফাইনারি লিমিটেড সেটা হচ্ছে নুনমাটি তৈল শোধনাগার, যেটা আসামে আছে। এবং আসামে ডিগবয় আছে, তোমরা জানো, যেটা হচ্ছে সব থেকে পুরনো তৈল শোধনাগার হচ্ছে আসামের ডিগবয়। তারপরে তোমার হচ্ছে বঙ্গাইগাঁও এটাও কিন্তু আসামে আছে। এবং আসামে আরেকটা আছে, মনে রেখো, নুমালিগড়। কি বললাম? নুমালিগড়। নামটা কি? নুমালিগড়। তো নুমালিগড় তৈল শোধনাগার সেটাও কিন্তু আসামে আছে। বিহারে যেমন একটা আছে বরাউনি, উত্তরপ্রদেশে মথুরা, এবং পশ্চিমবঙ্গে তোমরা জানো হলদিয়া, অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনম, তাঁতিপোকা, আর গুজরাটে হচ্ছে ট্রম্বে। সেরকমভাবে জামনগর আছে গুজরাট, আর পানিপথ আছে হরিয়ানা। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? বদরুদ্দিন তৈয়বজি, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, নাকি উমেশচন্দ্র ব্যানার্জি? তো 1885, তাই না, 1885 সালে কিন্তু উমেশচন্দ্র ব্যানার্জি কিন্তু জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হিসেবে নির্বাচিত হন, এবং তিনি জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন। উমেশচন্দ্র ব্যানার্জি 1885। কোথায়? কোন কলেজ? গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে কিন্তু। ওকে, বদরুদ্দিন তৈয়বজি বলতে গেলেই প্রথম জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি হচ্ছেন বদরুদ্দিন তৈয়বজি। ওকে, আর মহাত্মা গান্ধী তিনি একবারই কেবলমাত্র অধিবেশনে বসেছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম ও শেষবারের মতোই, সেটা হচ্ছে বেলেগাঁও অধিবেশন। ওকে, এবং নেতাজি সুভাষচন্দ্র তো তোমার হরিপুরা, এবং হচ্ছে হরিপুরা অধিবেশনে নেতাজি সুভাষচন্দ্র ছিলেন, তাই কি না? হ্যাঁ তাই। আর হচ্ছে সুরাটে ছিলেন নাকি? না সরি, হরিপুরা আর মনে হয় ত্রিপুরা। তো এটা তোমরা একটু দেখে নিও। ওকে, পরবর্তী কোশ্চেন। নিম্নের কে ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি পুরো মেয়াদ শেষ করার আগেই পদত্যাগ করেছিলেন? ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, মোরারজি দেশাই, নাকি লাল বাহাদুর শাস্ত্রী? তো কে পুরো মেয়াদ শেষ করার আগেই পদত্যাগ করেছিলেন? তো মোরারজি দেশাই ইনি কিন্তু তার প্রধানমন্ত্রী যে পদ, তার পুরো মেয়াদ শেষ করার আগেই কিন্তু পদত্যাগ করেছিলেন মোরারজি দেশাই। দেখো আর একটা জিনিস বলে রাখি, তোমাদের এই সন্তু একাডেমি চ্যানেলের নামেই একটা টেলিগ্রাম চ্যানেল আছে। তো আমি সেই চ্যানেলে কিন্তু পিডিএফ দিয়ে দিই, তোমরা সেখান থেকে গ্রুপে জয়েন হয়ে পিডিএফ নিতে পারো। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন। সংসদের সদস্য না হওয়া সত্ত্বেও কি কেন্দ্রীয় আইনসভার, আচ্ছা কে হবে, এটা কি হবে না, কে কেন্দ্রীয় আইনসভার যে কোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন? উপরাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, নাকি উপরের কেউই নয়? তো মনে রাখবে অ্যাটর্নি জেনারেল, যিনি কেন্দ্রের আইন, মানে কি বলবো, কেন্দ্রের যে আইনের, মানে কেন্দ্রের আইন দিক দিয়ে যেসব দেখবে, মানে কেন্দ্রের কোনো আইনি ঝামেলা হলে যেটা দেখবে সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। যেমন রাজ্যের কোনো সমস্যা হলে যেমন হয় অ্যাডভোকেট জেনারেল, সেরকম কেন্দ্রের সমস্যা হলে অ্যাটর্নি জেনারেল কিন্তু কেন্দ্রের তরফ থেকে লড়ে। ক্লিয়ার? তো এই অ্যাটর্নি জেনারেল তোমার হচ্ছে কেন্দ্রীয় আইনসভার দুটো কক্ষ তোমরা জানো, লোকসভা এবং রাজ্যসভা। এই দুটো সভাতেই কিন্তু তিনি সদস্য না হওয়া সত্ত্বেও তিনি কিন্তু আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। এবং অ্যাটর্নি জেনারেল কত নং আর্টিকেলে বলা আছে সেটা কিন্তু তোমরা কমেন্টে আমাকে জানাবে। ক্লিয়ার? চলো, বলছে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণটি, এখানে কোণ মানে হচ্ছে অ্যাঙ্গেলের কথা বলছে, মধ্যবর্তী কোণটি হলো 80 ডিগ্রি। দেখো ভালো করে আগে বোঝার চেষ্টা করো কি বলেছে। মনে করো এটা হচ্ছে একটা প্রতিফলক তল, ক্লিয়ার? তো এইখানে এইভাবে কোনো আলো পড়েছে, আর এই আলোটাকে বলা হয় আপতিত রশ্মি, যে আলো পড়ে সেটাকে আপতিত রশ্মি, আর এইটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। ক্লিয়ার? এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, এবং এটা তোমরা জানো এটাকে বলা হয় অভিলম্ব। তো আমাকে বলে দিয়েছে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণটি 80 ডিগ্রি হলে, আচ্ছা এদের মধ্যবর্তী কোণ মানে এই পুরো কোণটা 80 ডিগ্রি বলেছে। ভালো করে বুঝবে, এই পুরো কোণটা কত বলেছে, আমি কালারটা একটু চেঞ্জ করে নিই, এই কোণটা বলেছে 80 ডিগ্রি। মানে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি এই দুটোর মধ্যবর্তী কোণ 80 ডিগ্রি। তাহলে আপতন কোণটি হবে, মানে এখানে কোণ বলতে অ্যাঙ্গেলের কথা বলছি কিন্তু, হ্যাঁ, তো এটা একটু দেখে নিও, কোণ এখানে মধ্যন্ন দেওয়া উচিত ছিল, যাই হোক। তো আপতন কোণটি হবে কত? দেখো আমরা যেটা জানি যে আপতন কোণ আগে কাকে বলে সেটা তোমরা আগে ভালো করে বোঝো, যে এই যে আপতিত রশ্মি হচ্ছে আর এই যে প্রতিফলিত রশ্মি হচ্ছে, আর এদের যে মাঝে যে অভিলম্ব, ঠিক আছে, এটাকে বলা হয় অভিলম্ব। আর এই যে কোণটা এটাকে বলা হয় আপতন কোণ, অর্থাৎ অভিলম্বের সাথে আপতিত রশ্মির যে কোণটা হয় সেটাকে বলা হয় আপতন কোণ, আর অভিলম্বের সাথে প্রতিফলিত রশ্মির যে কোণটা হয় সেটাকে বলা হয় প্রতিফলন কোণ। আর মনে রাখবে যে আলোর যে প্রতিফলনের সূত্র সেইখানে বলা আছে যে আপতন কোণ, এই আপতন কোণ
ইকুয়াল টু প্রতিফলন কোণ, তাহলে আপতন কোণ যা হবে প্রতিফলন কোণ তাই হবে। তাহলে এদের টোটাল যদি 80 ডিগ্রি হয় তাহলে একটা কোণের মান হবে, মানে অর্থাৎ প্রতিফলন কোণ আপতন কোণ উভয়ই হবে 40 করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কেন আমি এটা কিভাবে করলাম। ক্লিয়ার? তাহলে অ্যান্সার হবে 40 ডিগ্রি। নেক্সট কোশ্চেন বলছে পশ্যভূতি বংশের প্রতিষ্ঠাতাকে প্রভাকর বর্ধন, হর্ষবর্ধন, হরিচন্দ্র নাকি কাঁদুনগণ? তো পশ্যভূতি বংশের প্রতিষ্ঠাতাকে, তো রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, এটা হচ্ছে প্রভাকর বর্ধন। প্রভাকর বর্ধন হচ্ছে পশ্যভূতি বংশের প্রতিষ্ঠাতা। তো এগুলো দুই একটা কিন্তু আসে, তো এগুলো মানে রেলে কিন্তু এরকম দুই একটা কোশ্চেন দিয়ে দেয়। তো কে কোন বংশের প্রতিষ্ঠাতা, সেই বংশের শেষ রাজাকে বা সেই বংশের শ্রেষ্ঠ রাজাকে, সেটা কিন্তু তোমরা একটু দেখে রেখো। নেক্সট কোশ্চেন বলছে ভারতীয় ক্রিকেটের ম্যাচ, আচ্ছা বরপেটা না, এটা গড়পেটা, ওকে, ম্যাচ গড়পেটা মানে ম্যাচে যে কারচুপি হয় বা উল্টোপাল্টা হয় সেটা রোধে একটি অপারেশন চালানো হয়, সেই অপারেশনটির নাম কি? ব্লু স্টার, বিজয়, অল ক্লিয়ার নাকি জেন্টেলম্যান? তো রাইট অ্যান্সার কী হবে? অপশান নাম্বার ডি ইজ আ রাইট অ্যান্সার, অর্থাৎ জেন্টেলম্যান। জেন্টেলম্যান হচ্ছে এই ভারতীয় ক্রিকেটে যে ম্যাচ গড়বেটা, তো এইটা রোধ করার জন্য জেন্টেলম্যান অপারেশন কিন্তু চালনা করা হয়। ব্লু স্টার অপারেশন কি? ব্লু স্টার অপারেশন কিসের জন্য করা হয়েছিল? অমৃতসরে যে স্বর্ণ মন্দিরে যে যখন জঙ্গি হামলা হয়েছিল বা জঙ্গি দ্বারা এরম হয়েছিল, তো সেই অপারেশন কিন্তু করা হয়েছিল ব্লু স্টার, ওকে, অমৃতসরের স্বর্ণ মন্দিরের সঙ্গে জড়িত। বিজয় অপারেশন, এটা কি কার্গিলে যে যুদ্ধে ভারতীয় সৈন্য কর্তৃক পাকিস্তানি সৈন্যের উপর যে পাল্টা আক্রমণ, সেটা হচ্ছে বিজয়। ক্লিয়ার? এবং এর সাথে সাথে সফেদ সাগরও বলে দিই, কেননা সফেদ সাগর হচ্ছে কার্গিলে ভারতীয় বায়ুসেনার যা, দেখো এইখানে একটু গণ্ডগোল করো, বিজয় আর সফেদ সাগরের মধ্যে ফারাক আছে। বিজয়ও কিন্তু কার্গিল যুদ্ধের সঙ্গে সম্পর্কিত, সফেদ সাগরও কার্গিল যুদ্ধের সঙ্গে সম্পর্কিত। ফারাকটা এটাই যে বিজয়ে কার্গিল যুদ্ধে ভারতীয় সৈন্য কর্তৃক পাকিস্তানি সৈন্যের উপর যে পাল্টা আক্রমণ হয়, এটা সৈন্য কর্তৃক আক্রমণ, সেটা হচ্ছে বিজয়। আর সফেদ সাগর হচ্ছে কার্গিলে ভারতীয় বায়ুসেনার যেটা অভিযান, সেটা হচ্ছে সফেদ সাগর। অল ক্লিয়ার কোনটা? অল ক্লিয়ার হচ্ছে ভুটানের যে জঙ্গি মুক্তি হয়েছিল, ভুটানের জঙ্গি মুক্তি, সেটা হচ্ছে অল ক্লিয়ারের সঙ্গে জড়িত। নেক্সট কোশ্চেন, প্রস্তাবনায় উল্লেখিত যে রাষ্ট্র ব্যবস্থা ভারতীয়দের ভোটাধিকার প্রদান করে সেটি কি? ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র, সমাজতন্ত্র নাকি প্রজাতন্ত্র? তো প্রস্তাবনায় আমরা জানো, আচ্ছা প্রথম কথা হচ্ছে প্রস্তাবনা যে কথাটা, এই যে শব্দটা, সেটা কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে সেটা তোমরা জানো, আমেরিকার সংবিধান থেকে। আচ্ছা তোমরা আমাকে কমেন্টে জানাও যে প্রস্তাবনার ভাষা কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে। কি বললাম? প্রস্তাবনার ভাষা কোন দেশ থেকে আমাদের সংবিধানে গৃহীত হয়েছে, এটা আমাকে কমেন্ট বক্সে জানাও। তাহলে আমরা যে প্রস্তাবনায় উল্লেখিত নিচের কোনটির জন্য ভারতীয়রা ভোটাধিকার প্রদান করে, স্বাধীনভাবে ভোটাধিকার প্রদান করে? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, গণতন্ত্র। এই গণতন্ত্রের যে ব্যবস্থার জন্যই কিন্তু ভারতীয়রা ভোটাধিকার প্রদান করে। পরবর্তী কোশ্চেন, সোনাই রূপাই অভয়ারণ্য, এটা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। তো সোনাই রূপাই অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? আসাম, সিকিম, উত্তরপ্রদেশ, রাজস্থান? তো এটা কিন্তু অবস্থিত হচ্ছে আসামে কিন্তু এই সোনাই রূপাই অভয়ারণ্য অবস্থিত। নেক্সট, ফল ও বীজ বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয়? কার্পোলজি, কার্টোগ্রাফি, কার্ডিওলজি নাকি ক্রোনোলজি? তো ফল ও বীজ বিষয়ক যে বিজ্ঞান, তো একে কি বলা হয়? একে বলা হয় কার্পোলজি। ভীষণই গুরুত্বপূর্ণ, মনে রেখো, কার্পোলজি হচ্ছে ফল ও বীজ বিষয়ক বিজ্ঞানকে বলা হয় কার্পোলজি। নেক্সট কোশ্চেন, একটি বৈদ্যুতিক হিটার যখন উৎস থেকে 4 অ্যাম্পিয়ার বিদ্যুৎ টেনে নেয় তখন তার দুটি প্রান্তের বিভব পার্থক্য হয় 60 ভোল্ট। তাহলে আমাকে দেখো, এই ফিজিক্সের অঙ্ক নিয়ে তোমাদের অনেকের সমস্যা থাকতে পারে। যারা পারছো তারা অতি উত্তম, তারা অনেকটা এগিয়ে আছো। আর যাদের একটু সমস্যা আছে তারা যদি আমার ভিডিওগুলো কনস্ট্যান্ট দেখে যাও, কেননা আমি সায়েন্সের উপরে এবার জোর দেবো, কেননা এনটিপিসি বেরোচ্ছে, এরপরে গ্রুপ ডি বেরোবে। তো সায়েন্সটাকে আমাকে এখন থেকেই তোমাদের জোর দিয়ে কিন্তু জায়গাটাকে তৈরি করতে হবে। এই কারণে সায়েন্স কোশ্চেন কিন্তু এখন অনেকটা বেশি থাকবে, ওকে। বিশেষ করে রেলের উপরেই কিন্তু এই কোশ্চেনগুলো সেটআপগুলো করা হচ্ছে। কিন্তু জিকে যেহেতু সমস্ত পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ, এই কারণে সবাই কিন্তু সমানভাবে এই কোশ্চেনগুলো কিন্তু সবার ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হবে। তবে রেলের টার্গেটটা একটু বেশি আছে, ক্লিয়ার? এই কারণে সায়েন্সের কোশ্চেনের লেভেল এবং সায়েন্স কোশ্চেনের পরিমাণটা একটু বাড়ানো হবে প্রত্যেকটা সেটে। দেখো কীভাবে অঙ্ক করতে হয়। তো তোমাকে প্রথমে যা বলেছে তুমি তাই করতে থাকো। তোমাকে বলেছে 4 অ্যাম্পিয়ার বিদ্যুৎ, তো 4 অ্যাম্পিয়ার বিদ্যুৎ টেনে নেয় দুটি প্রান্তের বিভব পার্থক্য যখন 60 ভোল্ট হয়, ক্লিয়ার? তাহলে আমরা কি জানি? আমরা জানি V = IR, ওহমের ফর্মুলা জানো, V = I
ভি ইকাল টু আই আর। ক্লিয়ার? এটা আমরা জানি যে ওহমের সূত্র। দেখো এইগুলো একটু ধীরে ধীরে আমি সব কিছু বুঝিয়ে দেবো, ওহমের সূত্র কী, হ্যাঁ কীভাবে এখান থেকে অঙ্ক আসে, এগুলো আস্তে আস্তে বোঝাবো। তো অঙ্কের মাধ্যমে বোঝালে তোমরা জিনিসগুলো বুঝতে থাকবে, আরও ক্লিয়ারিটি আসবে। তোমাদেরকে ওই থ্রোলি যদি এখন পড়াই সেগুলো তোমরা দেখবে পড়তে ইচ্ছে করবে, কিন্তু কোশ্চেন আনসার করালে এর মাধ্যমে আমি তোমাদের যে সূত্র ফর্মুলা আছে সেগুলো আমি আলোচনা করতে থাকবো এবং এর থেকে কী কী কোশ্চেন আসতে পারে সেগুলো আলোচনা করতে থাকবো। ক্লিয়ার? তো এক ঢিলে 10 পাখি মারা, সরি পাখি তো এখন কেউ মারে না, আর সেটা মারতেও নেই, যেটা প্রবাদ। তো একসঙ্গে অনেক কাজ, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, তাহলে কি বললাম, দেখো 60 ভোল্ট। তো ভোল্ট কিসের একক? বিভব পার্থক্যের একক। তো এখানে আমি 60 ভোল্ট দিলাম, কেননা ভি মানে 60। আচ্ছা, অ্যাম্পিয়ার বলে দিয়েছে কত? 4 অ্যাম্পিয়ার। তো আমি 4 দিলাম, তাহলে 4 ইন্টু আর, 4 ইন্টু আর। তাহলে এইখান থেকে আমরা আর এর মান কী পেলাম? আর এর মান হচ্ছে 60 বাই মানে 60/4, 60/4 মানে হচ্ছে 4 15 7। তাহলে আর ইকাল টু কত পেলাম? আর ইকাল টু 15 পেলাম। এবার দেখো কী বলেছে, বলছে বিভব পার্থক্য বাড়িয়ে 165 ভোল্ট করলে, তাহলে এখন যদি আবার সেই ভি ইকাল টু আই আর আমরা ফর্মুলা দিই, ভি ইকাল টু আই আর। এবার বলেছে বিভব পার্থক্য বাড়িয়ে যদি আমি 165 ভোল্ট করি, তো ভি এর মান যদি 165 হয় এবং আমরা আর এর মান পেয়ে গেলাম, আর এর মান কত পেলাম? আচ্ছা আই, তাহলে বলছে করলে হিটার কত বিদ্যুৎ টানবে। দেখো তোমরা এবার এইখানে যে গণ্ডগোলটা হয়, তোমরা বুঝতে পারছো না, ধরে নাও যে কত বিদ্যুৎ টানবে, এটা কি এটা কিসের ইউনিট হবে? তো মনে রাখবে এই যে হিটার যে বিদ্যুৎ টানছে, তো এটা হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে অ্যাম্পিয়ার কার একক? অ্যাম্পিয়ার মানে হচ্ছে আই এর একক, আই মানে প্রবাহ মাত্রা। তো প্রবাহ মাত্রার একক অ্যাম্পিয়ার। তো যেহেতু এখানে সব অ্যাম্পিয়ার দিয়েছে, তাই তোমাদের নিশ্চিন্ত। কিন্তু এখানে যদি অ্যাম্পিয়ার না দিয়ে, ভালো করে বোঝার চেষ্টা করো, যদি অ্যাম্পিয়ার না দিয়ে তোমাকে অন্য কোনো ইউনিট দিত, তাহলে কিন্তু তুমি ঘাবড়ে যেতে। তাহলে তোমাকে শুধুমাত্র অঙ্ক পারলে হবে না, তোমাকে কিন্তু প্রত্যেকটা যেসব ওয়ার্ড উচ্চারণ হচ্ছে, কী কী ওয়ার্ড, যেমন অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার কার একক? প্রবাহ মাত্রার একক, এটা তোমাকে জানতে হবে। ভোল্ট, ভোল্ট কিসের একক? ভোল্ট হচ্ছে বিভব পার্থক্যের একক, এটা তোমাকে জানতে হবে। তড়িৎচালক বলের একক, এটা তোমাকে জানতে হবে। তারপর তোমার এই যে কত লিটার তোমার বিদ্যুৎ টানছে, বা এই যে আর কিসের একক? আর হচ্ছে ওহম মানে রোধের একক, এটাও তোমাকে সঙ্গে সঙ্গে জানতে হবে। ক্লিয়ার? ওকে, আমি যত করাবো তত তোমরা আস্তে আস্তে এগুলো বুঝে যাবে। তো কোনো চিন্তা নেই, শুধু ভিডিওগুলো তোমরা দেখে যেও। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আর এর মান কত পেলাম? আর এর মান 15 পেলাম, তো 15 বসিয়ে দিই। তাহলে আই ইকুয়াল টু কত পাবো? আই ইকুয়াল টু 165/15। তোমরা জানো তো 15 1 15, 15 1 15, তো 11 অ্যাম্পিয়ার। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। যদি অসুবিধা একটু রিপিট করো, রিপিট করলেই তোমরা দেখবে বুঝতে পারবে। ক্লিয়ার? আর কোনো অঙ্ক যদি বুঝতে না পারো, আমাকে কমেন্টে জানিও, আমি সেটা কোনো না কোনো ভিডিওতে আবার তুলে ধরবো। আর একটা জিনিস, আমি অঙ্কের সেট সামনে আনলেই, একজন একটা অঙ্ক দিয়েছিলে, তুমি কমেন্টসে দিয়েছিলে, আমি সেটা করিয়ে দেবো। আমি আসলে অঙ্কটা নিয়ে একটু দেরি হচ্ছে, কেননা কিছু জিকে সেট করাই সামনে, সামনে অনেক পরীক্ষা আছে, আরপিএফ সামনে পরীক্ষা, তারপরে তোমার আরপিএফ তো চলছে নাকি, একটু মাঝে মাঝে ধরো একটু অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ি। তো যাই হোক, তোমরা পড়তে থাকো, দেখবে ভালো হবে। চলো পরবর্তী কোশ্চেন। নিম্নলিখিত কোন গ্রন্থটিতে আকবরের শাসনকালের বিস্তারিত ইতিহাস বর্ণিত আছে? বলেছে কোন গ্রন্থটিতে আকবরের যে শাসনকালের যে বিস্তারিত ইতিহাস সেটা বর্ণিত হয়েছে কোন গ্রন্থেতে? রজমনামা, তারিখ ই বদায়নী, পাতশাহনামা নাকি আইন ই আকবরী? তো আকবর আছে, তো আইন ই আকবরী। আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। এই টাইপের কোশ্চেন, রজমনামা কার আছে? আচ্ছা এটাও নয় বলে দিই, রজমনামা আচ্ছা রজমনামা কার লেখা? ঠিকই তো, আমারই তো একটু কনফিউজ হয়। তোমরা জানলে বলো তো যে রজমনামা এটা কোন শাসকের, মানে এর লেখাটা কার? ঠিক আছে, কে লিখেছেন? ক্লিয়ার? আচ্ছা তারিখই বদায়নী যদি বলি, নাকি এটা কেউ ছিল না? আচ্ছা রজমনামা এইটুকু জানি, এইটুকু তোমরা মনে রেখো যে তোমার মহাভারতকে, মানে মহাভারত, আমাদের যে মহাভারত, তো মহাভারতের ফার্সি ভাষায় অনুবাদ হচ্ছে রজমনামা। ক্লিয়ার? তো এটা কে করেন, এটা তোমরা কমেন্টসে একটু আমাকে জানিও। ক্লিয়ার? আচ্ছা তারিখই বদায়নী, এটা তোমার হচ্ছে কে বদায়নী করেন? তারিখই বদায়নী। পাতশাহনামা হচ্ছে তোমার আরে কী নাম, আব্দুল হামিদ লাহিড়ী, পাতশাহনামা। তারপরে হুমায়ুননামা তো তোমার হুমায়ুনের বোন যে গুলবদন বেগম হচ্ছে হুমায়ুননামা। আকবরনামা, আইনি আকবরী, এটা তো তোমার হচ্ছে আবুল ফজলের লেখা, তাই না? আবুল ফজলের লেখা। চলো নেক্সট কোশ্চেন।
দ্য স্প্রিঙ্গিং টাইগার কাকে বলা হয়? জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি মিলখা সিং? তো মিলখা সিংকে তো বলা হয় উড়ন্ত শিখ, তাই না? তো স্প্রিঙ্গিং টাইগার বলা হয় তোমার নেতাজি সুভাষচন্দ্র বসু। নেক্সট কোশ্চেন, যখন একটি বস্তু একটি অভিন্ন গতির সঙ্গে চলন্ত হয় তার ত্বরণ কী? দেখো ভালো করে, সায়েন্সের এই টাইপের কোশ্চেনই কিন্তু এখন আসছে, তো একটু ভাষার কারচুপি আর কিছু না। বলেছে যখন একটি বস্তু অভিন্ন গতি, অভিন্ন গতি মানে কি? অভিন্ন গতি মানে হচ্ছে তার গতিটা কনস্ট্যান্ট। মানে তুমি ধরো দৌড়াচ্ছ, দৌড়ানো শুরু করেছো এবং তুমি সেম স্পিডে দৌড়াচ্ছ, একই স্পিডে তুমি দৌড়াচ্ছ, তাহলে একই স্পিডে দৌড়ালে তোমার কি ত্বরণ থাকবে? ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধি বা বেগ হ্রাস। তাহলে তুমি যদি বেগের যদি বৃদ্ধিই না করো তাহলে ত্বরণটা হবে কোথা থেকে? তার মানে এর রাইট অ্যান্সার কী হবে? তখন তার ত্বরণ শূন্য হয়। আশা করি বুঝতে পেরেছো যে কীভাবে তোমাকে ভাবতে হবে। ক্লিয়ার? এটা ঋণাত্মক হবে না, ধনাত্মক হবে না। হ্যাঁ, যদি অভিন্ন গতি না বলতো, যদি বলতো যে যখন একটি বস্তু, অভিন্ন গতি না বলে যে বস্তু সময়ের সাথে সাথে তার গতির পরিবর্তন হয়, তাহলে তার ত্বরণ, দেখো পরিবর্তন হয় বলতে এটা বৃদ্ধিও বলেনি, হ্রাসও বলেনি, তখন কিন্তু তার ত্বরণ ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। কিন্তু যদি বলে দেয় এবার যে একটি বস্তু তার গতি সময়ের সাথে বৃদ্ধি পায়, তখন তাহলে হবে কিন্তু ত্বরণের মান কিন্তু ধনাত্মক হবে। আর যদি সময়ের সাথে হ্রাস পায় তাহলে ত্বরণের মান তখন কী হবে? ঋণাত্মক হবে। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো তোমরা। পরবর্তী কোশ্চেন, হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী কোনটি? কুলু, ধর্মশালা, মান্ডি নাকি মানালি? তো রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, ধর্মশালা হচ্ছে হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী। পরবর্তী কোশ্চেন, ফকেটিং কোন দেশের কেন্দ্রীয় আইনসভা? ইতালি, ডেনমার্ক, সুইডেন নাকি নরওয়ে? তো রাইট অ্যান্সার ইজ ডেনমার্ক। তো ডেনমার্ক হচ্ছে ফকেটিং তার ডেনমার্কের যে দেশ, তার কেন্দ্রীয় আইনসভার নাম হচ্ছে ফকেটিং। নেক্সট কোশ্চেন, রোটাং গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? সিকিম, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর নাকি উত্তরাখণ্ড? তো অপশান নাম্বার বি অর্থাৎ হিমাচল প্রদেশ হচ্ছে রোটাং গিরিপথ কিন্তু অবস্থিত হিমাচল প্রদেশ। এবং হিমাচল প্রদেশে আর একটা আছে, সেটা হচ্ছে শিবকিলা। কি বললাম? শিবকিলা গিরিপথ, শিবকিলা গিরিপথ কোথায় আছে? হিমাচল প্রদেশ। সিকিমে কি আছে? সিকিমে আছে জেলেপলা। দেখো জেলেপলা, আর একটা সিকিমে কি আছে? নাথুলা। রাইট, সিকিমে জেলেপলা এবং নাথুলা, যেটা হচ্ছে তোমার এর মধ্যে নাথুলাটা দেয়, যেটা হচ্ছে সিকিম আর চীনের মধ্যে দিয়ে, যেটা তিব্বত শাসিত অঞ্চল, যেটা চীনের বলা হয়, তো সেই তিব্বত বলতে পারো, সিকিম আর তিব্বত, ওকে, সেটা হচ্ছে তোমার কি? তোমার হচ্ছে নাথুলা। আর জেলেপলাটা কি? যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে কালিম্পং থেকে, তাই না, কালিম্পং থেকে তিব্বতের লাসা, সেটা হচ্ছে তোমার জেলেপলা। এগুলো দেয় কিন্তু। জম্মু কাশ্মীরে কী কী আছে? জম্মু কাশ্মীরে তোমার আছে হচ্ছে কারাকোরাম আছে, বুর্জিলা আছে, জজিলা আছে, আর একটা হচ্ছে পীর পাঞ্জাল আছে, এবং আরও একটা আছে জম্মু কাশ্মীরে, কী যেন একটা নাম আছে, এই মুহূর্তে মাথায় আসছে না, যেটা হচ্ছে এশিয়ার দীর্ঘতম, ওটার নাম কি যেন? বানিহালও কিন্তু জম্মু কাশ্মীরে আছে। উত্তরাখণ্ডে কী আছে? উত্তরাখণ্ডে তোমার আছে, উত্তরাখণ্ডে আছে যেটা হচ্ছে দুরিংলা। উত্তরাখণ্ড হচ্ছে দুরিংলা। তো এগুলো কিন্তু যত পড়বে তত মনে থাকবে, কোনো টেকনিক নেই। যদি মনে করো ধরো আমি যে মনে রাখছি, কোনো টেকনিক নেই, আমারও ভুলে যেতে পারি। আমিও কদিন, এক মাস এগুলো চর্চা না করলে আমিও ভুলে যাব। তো স্বাভাবিক ব্যাপার, এটা প্রত্যেকটা মানুষের এটা সহজাত প্রবৃত্তি, তুমি অধ্যাবসায় না করলেই ভুলে যাবে। তো এগুলো যত তুমি পড়বে তত তোমার মনে থাকবে। ক্লিয়ার? এই জিকে মনে রাখার এই একটাই পদ্ধতি, এর কোনো বিকল্প নেই। ভারতে তৈরি প্রথম ইংরাজি ছবি নিচের কোনটি? নূরজাহান, গান্ধী, অপুর সংসার নাকি লস এঞ্জেলেস? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, নূরজাহান হচ্ছে প্রথম ভারতে তৈরি প্রথম ইংরাজি ছবি হচ্ছে নূরজাহান। তো মনে রেখো, ভারতে তৈরি প্রথম ইংরাজি ছবি হচ্ছে নূরজাহান। হাইড্রোজেনের ঋণাত্মক পরমাণুর গঠন কি বলছে? হাইড্রোজেনের ঋণাত্মক পরমাণুর গঠন নিম্নলিখিতের সেটির সঙ্গে সদৃশ হয় কোনটার সাথে? দেখো কোশ্চেনটা ভালো করে পড়ো। আমরা জানি হাইড্রোজেনের পরমাণুর গঠন হচ্ছে এটা তোমরা সবাই জানো। এবং হাইড্রোজেন বলতে গিয়ে একটা কথা না বললেই নয়, যেটা হচ্ছে হাইড্রোজেনকে কী মৌল? নটি এলিমেন্ট বলা হয়, যেটা হচ্ছে দুষ্টু মৌল। তো এর আগে গ্রুপ ডি, এনটিপিসি সব জায়গায় দিয়েছে যে নিচের কোন এলিমেন্টটি এর নাম হচ্ছে দুষ্টু মৌল। তো হাইড্রোজেন মনে রেখো, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে বলছে হাইড্রোজেনের ঋণাত্মক পরমাণু, তাহলে এটা হচ্ছে হাইড্রোজেনের পরমাণু। যদি বলে ঋণাত্মক পরমাণু, তার মানে কি? হাইড্রোজেন মাইনাস।
ক্লিয়ার? আচ্ছা, হাইড্রোজেনের মধ্যে কটা ইলেকট্রন আছে? যদি হাইড্রোজেনের মধ্যে একটা ইলেকট্রন হয় তাহলে মনে রাখবে হাইড্রোজেনের ঋণাত্মক পরমাণুতে দুটো ইলেকট্রন আছে। দ্বিতীয় মানে কিভাবে বানাতে হয় তোমাকে এটা বোঝাচ্ছি। দুটো ইলেকট্রন আছে। এবার বলছে দুটো ইলেকট্রন যেটির সাথে সদৃশ হয়। দেখো, হ্যালোজেন পরমাণু মানে 17 নং গ্রুপে আছে, তোমরা জানো হ্যালোজেন পরমাণু 17 নং গ্রুপে। আচ্ছা, ক্ষার মৃত্তিকার ধাতু হচ্ছে যেটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা, সেটা হচ্ছে গ্রুপ 2তে আছে। আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে গ্রুপ 18-এ আছে। আর ক্ষারীয় ধাতু যেটা হচ্ছে ক্ষার ধাতু বা ক্ষারীয় ধাতু সেটা হচ্ছে গ্রুপ 1-এ আছে। গেল। আচ্ছা, আমার দুটো ইলেকট্রন আছে, আমি কি বললাম এটা তো ইলেকট্রন না, এটা ইলেকট্রন। তো দুটো ইলেকট্রন আছে আর কার? তো দেখো হিলিয়াম, আমি যদি বলি হিলিয়াম, কেননা হাইড্রোজেনের পরই হচ্ছে হিলিয়াম, তো হিলিয়ামেরও কিন্তু দুটো ইলেকট্রন আছে। তাহলে এইচ মাইনাস যে আয়নটা সেটা কার মতো বিহেভিয়ার করবে? সেটা হিলিয়ামের মতো বিহেভিয়ার করবে। আর হিলিয়াম কোথায় আছে? হিলিয়াম আছে নিষ্ক্রিয় গ্যাসে। তোমরা জানো নিষ্ক্রিয় গ্যাসে 6টা তোমার মৌল আছে। একটা কি? একটা হচ্ছে হিলিয়াম, তারপর আছে নিয়ন, তারপর হচ্ছে আর্গন, তারপর হচ্ছে ক্রিপ্টন, তারপর হচ্ছে জেনন, তারপর হচ্ছে রেডন। তাহলে এই হিলিয়াম গ্যাস যেহেতু এইচ মাইনাসের অনুরূপ, তাই আমি বলতে পারি যে হাইড্রোজেনের যে ঋণাত্মক পরমাণুর গঠন সেটা কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের অনুরূপ হয়। দেখো, এটা আমি গ্রুপ ডির এই কোশ্চেনটা ছিল 2018। তো গ্রুপ ডির কোশ্চেনে এর অ্যান্সার দিয়েছিল কিন্তু এটা তোমার হ্যালোজেন দিয়েছিল না ক্ষার ধাতু মৃত্তিকা দিয়েছিল। তো এই অ্যান্সারটা রং ছিল, সেই অ্যান্সারটা কিন্তু হবে নিষ্ক্রিয় গ্যাস মৌল। ক্লিয়ার? কেন হবে আমি তোমাদের ডিটেলসে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলাম যে কেন এটা নিষ্ক্রিয় গ্যাস হবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? কাঞ্চিপুরম, কর্ণসুবর্ণ, কনৌজ নাকি মান্যক্ষেত? তো হর্ষবর্ধনের রাজধানী ছিল কোথায়? সেটা হচ্ছে কনৌজ হচ্ছে হর্ষবর্ধন। নেক্সট, কোন সাল থেকে অস্কার পুরস্কার প্রদান করা হয়? 19। আচ্ছা, অস্কার পুরস্কার প্রথমে কিসে প্রদান করা হয়? চলচ্চিত্রে জানো? তা তোমরা আমাকে কমেন্টে জানাও যে অস্কার পুরস্কার প্রদান করে কোন দেশ অস্কার পুরস্কার প্রদান করে। ঠিক আছে, তাহলে কত সাল থেকে দেওয়া হয়? 1968, 1901 নাকি 1929 নাকি 1969? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার সি ইজ আ কারেক্ট অ্যান্সার, অর্থাৎ 1929 সাল থেকে কিন্তু অস্কার পুরস্কার প্রদান করা হয়। এবং এর সাথে আর একটা কথা বলে রাখি যে এই অস্কার পুরস্কারকে কিন্তু একাডেমি পুরস্কারও বলা হয়। তো পরীক্ষা এটাও দিতে পারে, এই কারণে বলে দিচ্ছি কি একাডেমি পুরস্কার। তো একাডেমি পুরস্কারও যা, আর অস্কার পুরস্কারও তাই। তো অস্কার পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্রতে, বললাম 1929 থেকে। আচ্ছা, একটা কোশ্চেন এইখানে আসে যে নোবেল পুরস্কার তোমরা কিসে দেওয়া হয় জানো? যে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসাবিদ্যা, শান্তি, হ্যাঁ, অর্থনীতি, সবেতেই নোবেল পুরস্কার দেওয়া হয়। কিন্তু মনে রেখো ম্যাথে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয় না। তাহলে তোমাকে এটাও দিতে পারে নিম্নের কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না? তো মনে রাখবে গণিতে বা ম্যাথমেটিক্স, এখানে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয় না। তাহলে ম্যাথমেটিক্সে কী পুরস্কার দেওয়া হয়? তো মাইন্ডিড ম্যাথমেটিক্সকে দেওয়া হয় অ্যাবেল পুরস্কার। কি বললাম? অ্যাবেল পুরস্কার দেওয়া হয় ম্যাথমেটিক্সে। এবং তোমরা তাহলে আমাকে এটাও কমেন্টসে জানাও যে কত সাল থেকে ম্যাথে অ্যাবেল পুরস্কার দেওয়া হয়, কোন সাল থেকে অ্যাবেল পুরস্কার দেওয়া হয়? এগুলো কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই কারণে তোমাদের আমি দিতে বলছি কমেন্টে। তাহলে তোমরা যে লিখবে না, লিখলেও কিন্তু মনে থাকে। তোমরা যদি কমেন্টে সবাই কমেন্ট করো, এতে কিন্তু তোমাদেরও লাভ। কীরকম লাভ? তোমরা একটা জিনিস যখন লিখছো, পড়ার চাইতে যখন জিনিসটা লিখছো না, এতে তোমাদের মানে হিউম্যান যে ব্রেন আমাদের, লিখলে বেশি মনে রাখতে সাহায্য করে। ক্লিয়ার? তো এই কারণে বলি সবাই কমেন্ট করো, অ্যান্সার দেওয়া থাকলেও কমেন্ট করো। ওকে, আর যদি বলি যে এখানে আরও একটা কোশ্চেন হয় যে তোমার নোবেল পুরস্কার তো দেওয়া হয় 1901 থেকে। নোবেল পুরস্কার শুরু হয় কিন্তু 1901 থেকে, এটা মনে রেখো। 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়, কিন্তু অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় কিন্তু 1901 সাল থেকে না। তো মনে রেখো অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় 1968 সাল থেকে। এই প্রত্যেকটা সাল, এখানে যে কটা ডেট দিয়েছি না, প্রত্যেকটা ডেট ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটা ডেটকে তোমাদের মনে রাখতে হবে। 1968 সাল থেকে কিন্তু অর্থনীতিতে নোবেল দেওয়া হয়, আর 1901 থেকে, আর বাকি যেসব সাইট আছে সেই সব সাইডে কিন্তু নোবেল দেওয়া হয় 1901 থেকে। আর 1929 থেকে অস্কার দেওয়া হয়। আর 1969 তাহলে কি? 1969 থেকে ম্যান বুকার পুরস্কার, যেটা হচ্ছে ইংরাজি উপন্যাসে। এবার এরমও পরীক্ষা আছে যে ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো মনে রাখবে ইংরাজি উপন্যাসে কিন্তু এই ম্যান বুকার পুরস্কার দেওয়া হয়।
ঠিক আছে। এবং যদি ম্যান বুকার পুরস্কার বলে তাহলে ইংরাজি উপন্যাস, কিন্তু যদি বলে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার তখন হবে ইংরাজি সাহিত্য। ক্লিয়ার? মানে ইংরাজি ক্ষেত্রেই কিন্তু ওটাকে ইংরেজি সাহিত্য হিসেবে ধরা হয় আর ওটা ইংরাজি উপন্যাসে দেওয়া হয়। ক্লিয়ার? এরকম আরও অনেক উপন্যাস আছে, তো একটা ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আলোচনা করা সম্ভব না, তো আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে বিভিন্ন জিনিস দেখবে আমি ডিটেলসে আলোচনা করব। ক্লিয়ার? এইভাবে তোমাদের দেখবে যখন তোমরা 100টা সেট করবে না, 50টা, তার মানে হিসাব করো 100টা সেট আমি যখন দেবো তাহলে 50 × 100 5000 তো হচ্ছেই, তার সাথে কিন্তু আরও প্রত্যেকটা সেটে 10-15টা করে বেশি ধরতে পারো। তাহলে 5000 জিকে করার পর তোমাদের আর কিছু বাকি থাকবে না তেমন। আর কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি মাঝে মাঝে দিচ্ছি, তো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিজেদের মতো করো। তো কারেন্ট অ্যাফেয়ার্স আমি দিচ্ছি না, খুব একটা বেশি চাপ নিচ্ছে না এই কারণে যে কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষার আগে তোমরা 7 দিন 1 সপ্তাহ কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন দেবে, দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স এতে ভালো হবে, কারণ এখন যতই পড়ো না কেন তুমি ভুলে যাবে। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন এর সদর দপ্তর কোথায়? অর্থাৎ এটা কি দিয়েছে? সাউথ এশিয়ান অর্থাৎ স্যাক এস, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল, সার্ক SAAR সার্ক কোঅপারেশন, সার্ক, ঠিক আছে। সার্কের সদর দপ্তর কোথায়? তো আশা করি এটা সবাই জানো, এটা হচ্ছে নেপালে। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হচ্ছে নেপালে। স্বামী বিবেকানন্দ বিমানবন্দর কোথায় অবস্থিত? রায়পুর, হায়দ্রাবাদ, গোয়া নাকি আহমেদাবাদ? তো স্বামী বিবেকানন্দ যে বিমানবন্দর এটা অবস্থিত হচ্ছে রায়পুর। রায়পুরে কিন্তু স্বামী বিবেকানন্দ বিমানবন্দর অবস্থিত। আমি বিমানবন্দর থেকে কিন্তু প্রতি সেটেই একটা করে দিয়ে থাকি। এর আগে দাবলিন বিমানবন্দর দিয়েছি, তারপরে তোমার হচ্ছে রাঁচিতে যেটা বিমানবন্দর আছে এটা একটা দিয়েছিলাম। ওকে, তো এইগুলো তোমরা সব সময় কলকাতায় কী কী, ওটাতে স্টেডিয়াম বলছি, কলকাতা স্টেডিয়ামের কথা বলছি। যাই হোক, ভারতীয় সংবিধানের কত নং ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা আছে, যেটা হচ্ছে আনটাচেবিলিটি, সেটা হচ্ছে 14, 16, 15, 17। তো আশা করি আমার কাছে যতদিন আমি করাচ্ছি, যেদিন থেকে যারা যুক্ত আছো তারা তো অবশ্যই পারবে যে 17 নং ধারায় কিন্তু আনটাচেবিলিটি অর্থাৎ অস্পৃশ্যতার কথা কিন্তু বলা আছে ভারতীয় সংবিধানে। আচ্ছা, এই ব্যাপারগুলো কি? এই যে 14, 15, 16, 17 যে ব্যাপারগুলো, এটা কি? এটা হচ্ছে মৌলিক অধিকার। এই যে অস্পৃশ্যতা 12 থেকে 35, তাই না? 12 থেকে 35 মৌলিক অধিকার নিয়ে আমাদের আলোচনা করা হয়েছে, যেটা হচ্ছে পার্ট কত? পার্ট 3তে কিন্তু মৌলিক অধিকার আছে। নেক্সট কোশ্চেন। ড্যাশ হলো অ্যাসকারিসের সাধারণ নাম। তো তোমরা শুনে থাকবে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, তাই না? অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস। তো ছোটোবেলায় পড়েছো, ছোটোবেলায় বলতে মানে ক্লাস 7, 8, 9 এই সময় পড়েছো। তো এটা কার বিজ্ঞানসম্মত নাম অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস? তো তোমরা জানো এটা হচ্ছে গোলকৃমির বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস। তো এটাই বলেছে যে ড্যাশ হলো অ্যাসকারিসের সাধারণ নাম। ক্লিয়ার? তার মানে গোলকৃমি হলো অ্যাসকারিসের সাধারণ নাম এবং গোলকৃমির বিজ্ঞানসম্মত নামই হচ্ছে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস। বিজ্ঞানসম্মত নাম কিন্তু দেয়। ক্লিয়ার? কেঁচো যেমন নেফ্রিডিয়া, তাই না? কেঁচো না, নেফ্রিডিয়া তো রেচন অঙ্গ। আচ্ছা, কেঁচোর বিজ্ঞানসম্মত নাম কি এই মুহূর্তে খেয়াল পড়ছে না। তো যাই হোক, তোমরা এই বিজ্ঞানসম্মত নামগুলো কিন্তু অবশ্যই দেখে নিও। ফিনওয়ার্ম, তারপর হচ্ছে কেঁচো, ফিতাকৃমি, এগুলো কিন্তু বিজ্ঞানসম্মত নাম দেয়। নেক্সট কোশ্চেন। নৈনিতাল ঝিল কোন রাজ্যে অবস্থিত? আসাম, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড নাকি হিমাচল প্রদেশ? তো নৈনিতাল ঝিল কোথায় অবস্থিত? নৈনিতাল ঝিল কিন্তু অবস্থিত হচ্ছে উত্তরাখণ্ডে কিন্তু নৈনিতাল ঝিল অবস্থিত। নেক্সট। জাহাঙ্গীরের রাজত্বকালে পিয়েত্রো ভ্যালে জাহাঙ্গীরের রাজত্বকালে তিনি একজন পরিব্রাজক যিনি ভারতে আসেন, বলছে তিনি কোন দেশের অধিবাসী? গ্রিস, দেখো গ্রিস হচ্ছে মেগাস্থিনিস। আচ্ছা, চীন, মরক্কো, ইতালি। তো মরক্কো থেকে কি আসে? ইবন বতুতা, তোমরা শুনে থাকবে। তো এইখানে আর অপশান পড়ে আছে দুটো, তো রাইট আনসার কী হবে? রাইট আনসার ইতালি থেকে কিন্তু তোমার পিয়েত্রো ভ্যালে, ইতালির তিনি অধিবাসী যিনি জাহাঙ্গীরের রাজত্বকালে কিন্তু ভারতে এসেছিলেন। মালেগাঁও কমিটি নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত? শেয়ার বাজার, কৃষিপণ্য বিপণন, সংখ্যালঘুদের আর্থসামাজিক উন্নয়ন নাকি মাইক্রো ফাইন্যান্স? তো মালেগাঁও কমিটি এটা কিন্তু মাইক্রো ফাইন্যান্সের সঙ্গে জড়িত মালেগাঁও কমিটি। নেক্সট। রাষ্ট্রসংঘের প্রথম মহাসচিব কোথাকার আদিবাসী? তো প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিগভিলি, তাই না? ট্রিগভিলি প্রথম মহাসচিব। তিনি কোথাকার আদিবাসী? বলছে নরওয়ে, সুইডেন, মায়ানমার নাকি দক্ষিণ কোরিয়া? তো তিনি কিন্তু আদিবাসী হচ্ছে নরওয়ের আদিবাসী হচ্ছে রাষ্ট্রসংঘের প্রথম যে মহাসচিব, তিনি নরওয়ের আদিবাসী। 100 কেজি ভরের একটি বস্তু 5 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড থেকে 15 মিটার পার সেকেন্ড বেগে ত্বরান্বিত হয়। এককভাবে
ত্বরান্বিত হয়। তাহলে বস্তুর উপর পড়া বলের মাত্রা কত, মানে বলটার মান তোমাকে বার করতে বলেছে। তাহলে আমরা কি জানি, আমরা দেখো আমরা জানি হচ্ছে পি ইকুয়াল টু এম এ। যখনই বল আসবে আমি কি ফর্মুলা ইউজ করছি তোমরা এই দিকটা কিন্তু ভালো করে নজর দাও। আমি দেখো অঙ্কটা পড়েই কিন্তু মাথার মধ্যে স্ট্রাইক করে যাচ্ছে আমি কোন ফর্মুলা ইউজ করব। দেখো আমাকে বল বলেছে, তাহলে বল মানে কি পি, পি ইকুয়াল টু কি আমরা জানি এম ইন্টু এফ। এফ মানে কি ত্বরণ, আবার এফ মানে আমরা কি জানি, এফ মানে জানি আচ্ছা এম, এম মানে কত আমাকে বলে দিয়েছে 100 কেজি। তোমাকে কিন্তু সঙ্গে সঙ্গে ইউনিটগুলো দেখতে হবে যে আমাকে সব কি সিজিএস দিয়েছে নাকি এসআই দিয়েছে। যদি আমাকে এইখানে অ্যান্সার দেখো এখানে পাস্কাল দিয়েছে, জুল দিয়েছে, নিউটন দিয়েছে, কেজি দিয়েছে, তাহলে সবই এখানে এসআইতে দিয়েছে। তাহলে আমাকেও ভাবতে হবে আমাকে অঙ্কটাকে এসআইতে নিয়ে যেতে হবে। ক্লিয়ার? যদি সিজিএসে ইউনিট থাকে সেটাকে এসআইতে কনভার্ট করে নিয়ে যেতে হবে। তাহলে আমি দেখছি এখানে আমাকে কেজি দিয়েছে, তো কেজি দিয়েছে এসআই, তো 100 আমি লিখলাম। আচ্ছা এফ মানে কি আমি বলে দিয়েছিলাম, এফ মানে হচ্ছে দেখো এফ মানে এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে, ভি মাইনাস ইউ বাই টি। ক্লিয়ার? তাহলে এখানে ভি মানে কত, ভি মানে হচ্ছে অন্তিম বেগ। তাহলে 5 মিটার পার সেকেন্ড এটা হচ্ছে প্রাথমিক বেগ, সে বেগ বাড়তে বাড়তে তার 15 মিটার পার সেকেন্ড হয়েছে। তাহলে অন্তিম বেগ কত, অন্তিম বেগ 15, যেটা বড় হয় সেটাই অন্তিম। মাইনাস ইউ মানে কি প্রাথমিক, প্রাথমিক কত আছে 5 আছে, বাই টি, টি মানে 5 সেকেন্ডে। ক্লিয়ার? তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 100 ইন্টু 15, এই 15 থেকে 5 বাদ দিলে 10, 10কে যদি 5 দিয়ে ভাগ করি, একবারে করে দিচ্ছি, 10কে 5 দিয়ে ভাগ করলে হয় 2, তাহলে 2 মানে 2 ইন্টু 100 মানে 200। তাহলে 200 এইখানে কি হবে, এবার আসছি যে 200 পাস্কাল হবে, 200 জুল হবে, নাকি 200 নিউটন হবে, নাকি 200 কেজি হবে। দেখো প্রথম কথা এইখানেই জানতে হবে যে বলের ইউনিট কি। তাহলে তোমাদের আমি বারবার করে বলেছি, এর আগের ভিডিওতে বলেছি যে বলের সিজিএস ইউনিট হচ্ছে ডাইন আর এসআই ইউনিট হচ্ছে নিউটন। তাহলে যেখানে এন আছে সেটাই অ্যান্সার হবে, দিস ইজ রাইট অ্যান্সার, অর্থাৎ 200 নিউটন। 200 নিউটন ইজ আ কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো ভালো লাগলে লাইক করো এবং কেমন লাগছে তোমরা কমেন্ট জানাতে পারো, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো যদি ভালো লাগে। অলিম্পিকে সবচেয়ে বেশি পদকজয়ী মাইকেল ফেলপস, তিনি কোথাকার বাসিন্দা? এরকম টাইপের কোশ্চেন দেয় কিন্তু। রজার ফেডারার, তিনি কোথাকার বাসিন্দা, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? তো অলিম্পিকে সবথেকে বেশি পদকজয়ী তোমরা মাইকেল ফেলপসের নাম শুনে থাকবে। তিনি কোথাকার বাসিন্দা? তিনি কিন্তু আমেরিকার বাসিন্দা। সময় নষ্ট করলাম না, বলে দিলাম তিনি আমেরিকার বাসিন্দা হচ্ছে মাইকেল ফেলপস। কি হলো এইখানে কোনো একটা গণ্ডগোল হয়েছে, একটা কোশ্চেন কি, আচ্ছা একটা কোশ্চেন আউট হয়ে গেছে। তো যাই হোক, পরে কোশ্চেন নেক্সট। তাহলে তোমাদের আজকে 50-এর জায়গায় 49টা কোশ্চেন হয়ে গেল। ক্লিয়ার? তো ডোন্ট মাইন্ড। নিম্নলিখিত কোন রাজ্যটি ভুট্টা উৎপাদনে সর্বপ্রথম? উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক নাকি মধ্যপ্রদেশ? তা ভুট্টা উৎপাদনে সর্বপ্রথম কোন রাজ্য? সেটা হচ্ছে অপশান নাম্বার বি, অন্ধ্রপ্রদেশ কিন্তু ভুট্টা উৎপাদনে সর্বোচ্চ। তো এই কোশ্চেন কিন্তু একটা গ্রুপ ডিতে দেবেই দেবে, যে কোন রাজ্য গম উৎপাদনে সর্বপ্রথম, কোন রাজ্য চা উৎপাদনে, তারপরে ধরো কোনো খনিজ সম্পদ উৎপাদনে সর্বপ্রথম কে। তো এরম টাইপের কোশ্চেন কিন্তু একটা থাকবেই থাকবে। বাবর ও মেবারের রানা সঙ্গের মধ্যে খানুয়ার যুদ্ধ হয়েছিল। খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বাবর ও মেবারের রানা সঙ্গের। প্রশ্ন হচ্ছে কত সালে হয়েছিল? 1526, 1527, 1529 নাকি 1539? তো তোমরা জেনে থাকবে যে 1526-এ কী হয়েছিল, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল, তাই না? পানিপথের প্রথম যুদ্ধ 1526, যেটা কার মধ্যে? বাবর ও ইব্রাহিম লোদি, যেখানে বাবর জয়লাভ করে। এবং তারপরেই হয়েছিল 1527-এ হয়েছিল খানুয়ার যুদ্ধ। এটা কীভাবে মনে রাখতে বলেছি, যে বাবরের যে যুদ্ধগুলো তোমার বাবা পানি খেয়ে, যাই হোক ওইসব কোনো প্রয়োজন নেই। তুমি যদি পরপর সাল ওয়াইজ পড়ো না, তাহলে এইসব টেকনিক কিছু লাগে না। ক্লিয়ার? 1526-এর পর 1527, তো 1527-এ কী হয়েছিল? 1527-এ তোমার খানুয়ার যুদ্ধ, যেটা বাবর ও মেবারের রানা সঙ্গের মধ্যে হয়েছিল। তো এটাই হচ্ছে রাইট অ্যান্সার, বাবর ও মেবারের রানা সঙ্গের মধ্যে হয়েছিল 1527-এ খানুয়ার যুদ্ধ। 1529টাও বলে দিই, 1529 কী হয়েছিল? ঘরঘরার যুদ্ধ বা গগরার যুদ্ধ বলে, বা ঘরঘরার যুদ্ধ 1529, যেটা হচ্ছে বাবর ও সুলতান মাহমুদের যে আফগান বাহিনী তার মধ্যে। আর 1539 হয়েছিল চৌসার যুদ্ধ, যেটা শেরশাহ আর হুমায়ুনের মধ্যে। ক্লিয়ার? তারপরে কনৌজ যুদ্ধ, তারপরেই তো হয় পানিপথের দ্বিতীয় যুদ্ধ, সেটা হচ্ছে 1565 তালিকোটার 1556 হয় পানিপথের তোমার হচ্ছে দ্বিতীয় যুদ্ধ, আর 1761 হয় পানিপথের তৃতীয় যুদ্ধ। এবং এটাও আসে পানিপথের তৃতীয় যুদ্ধ কার মধ্যে হয়েছিল? তো মনে রাখবে আহমেদ শাহ আবদালি আর মারাঠাদের মধ্যে। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন। নিবেশিত মড স্টেম কোথায় পাওয়া যায়, মানে পাওয়া যায় কোথায়? পাতার অগ্রভাগে,
কি বলছে, ক্রমবর্ধমান শিকড়ের মূলে পাতার নিচে নাকি ক্রমবর্ধমান কাণ্ডের অগ্রভারে। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, পাতার নিচে। অ্যাকচুয়ালি এটা কি, এটা হচ্ছে মরস্টেম, হচ্ছে দ্যাট ইজ নিবেশিত ভাজক কলা বলে না, নিবেশিত ভাজক কলা, অগ্রস্থ ভাজক কলা, হ্যাঁ, পার্শ্বস্থ ভাজক কলা, নিবেশিত ভাজক কলা। তো এখানে মরস্টেম মিনস ভাজক কলা। তো আমি জানি যে সায়েন্সে খুব ইংলিশ টার্ম দেয়, তো এই কারণে তোমাদের বাংলা এবং ইংলিশ দুটোই আমি বলে দেবো, যে যেখানে যেখানে ইংলিশ টার্ম থাকবে আমি সেটাকে বাংলায় কনভার্ট করে দেবো। তোমরা যদি কোনো বই থেকে 9, 10 কোনো বই থেকে পড়ে নিতে পারো তাহলে অতি উত্তম হয়। তোমরা জায়গাগুলোকে ক্লিয়ার করে নিও, তারপরে আমার কোশ্চেন আনসার করো। ক্লিয়ার? তো পাতার নিচে কিন্তু এই নিবেশিত ভাজক কলা বা নিবেশিত মরস্টেম পাওয়া যায়। এজরা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? পোলো, ভলিবল, টেবিল টেনিস নাকি ঘোড়দৌড়? তো এজরা কাপ হচ্ছে পোলো খেলার সঙ্গে যুক্ত কিন্তু এজরা কাপ। পরবর্তী কোশ্চেন, নাগার্জুন সাগর বাঁধ। দেখো নাগার্জুন তো অর্জুন মিন্স কৃষ্ণা, তো আর কোনো দেখার দরকারই নেই। তো কৃষ্ণা যে নদী তার উপর কিন্তু এই নাগার্জুন সাগর বাঁধ কিন্তু অবস্থিত। নেক্সট কোশ্চেন, আজকের আমাদের লাস্ট কোশ্চেন, ড্যাশ দেখান যে, ড্যাশ মানে কোনো এক বিজ্ঞানী, এখানে প্রত্যেকটা হচ্ছে বিজ্ঞানী বলছে কোন বিজ্ঞানী দেখান যে একটি মৌলের পারমাণবিক সংখ্যা, দেখো যখনই পারমাণবিক সংখ্যা বলবো তখনই তোমার মাথায় স্ট্রাইক করতে হবে হয় মোজলে নাই মেন্ডেলিফ। দেখো মেন্ডেলিফের যদি আধুনিক পর্যায় সূত্র হয়, ভালো করে বোঝো, যদি বলতে এখানে মেন্ডেলিফের আধুনিক পর্যায় সূত্র, তাহলে তোমরা অ্যাকচুয়ালি মেন্ডেলিফের তো আধুনিক পর্যায় সূত্রও কিন্তু পারমাণবিক ভর নিয়ে কথা বলেছে, কিন্তু এইখানে কি বলেছে যে দেখান মানে কে দেখান যে একটি মৌলের পারমাণবিক সংখ্যা তার পারমাণবিক ভরের তুলনায় বেশি মৌলিক। তাহলে এটা কে বলেছিলেন? এটা মোজলে বলেছিলেন। মোজলে কিন্তু এই কথাটা বলেছিলেন যে একটা মৌলের পারমাণবিক, কেননা মেন্ডেলিফ তো পারমাণবিক ভর নিয়ে কথা বলেছিলেন না। মেন্ডেলিফের যদি পর্যায়সূত্র তোমরা পড়ো, দেখবে পর্যায়সূত্রে বলা আছে যে কোনো মৌলের ভৌত রাসায়নিক, সূত্রটা বলছি শোনো, কোনো মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি ওই মৌলের পর্যায় বরাবর তার পারমাণবিক ভরের সঙ্গে পুনরাবৃত্ত হয়। ঠিক আছে, কোনো মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলি সেই মৌলের পারমাণবিক যে ভর তার সাথে পুনরাবৃত্ত হয়। কিন্তু মোজলে বলেছিল, যেটা হচ্ছে আধুনিক পর্যায় সূত্র যেটা দিয়েছিল মোজলে, সেখানে বলেছিল যে কোনো মৌলের যে তোমার ভৌত ও রাসায়নিক ধর্মগুলি সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্কের সাথে পুনরাবৃত্ত হয়। তাহলে রাইট অ্যান্সার কী হবে? মোজলে। তো এইভাবে কিন্তু তোমাদের তথ্যভিত্তিক কোশ্চেন কিন্তু দিতে পারে। তো সূত্রগুলো তোমাকে পড়তে হবে, যেমন ডোবেরিনার কী বলেছিল এটা পড়তে হবে, নিউল্যান্ডসের যে অষ্টক ল এটা তোমাকে জানতে হবে, মেন্ডেলিফের যে পর্যায় সারণী আছে, মেন্ডেলিফের আধুনিক আছে, মেন্ডেলিফের পর্যায় সারণী আছে, তো সেইটা তোমাদের অবশ্যই জানতে হবে। তো কোশ্চেনের লেভেল কেমন থাকে, এই রকমই কিন্তু কোশ্চেন থাকে, তোমরা প্রিভিয়াস ইয়ার দেখলেই বুঝতে পারবে। তো যদি ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং কেমন লাগছে, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমাদের অবশ্যই করতে হবে। এবং আরেকটা জিনিস, আমি পিডিএফ কিন্তু সন্তু একাডেমি আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, এখানে আমি পিডিএফ দিয়ে থাকি। আমি চেষ্টা করি অ্যান্সারটা প্রথমে তোমাদের দিই না, তোমরা ওইখান থেকে পিডিএফ দেখে তোমরা আগে নিজেরা অ্যান্সার করো এবং তারপরে আমার ভিডিওর সাথে তোমরা অ্যান্সার মেলাতে পারো। যেখানে তোমাদের ডাউট হবে সেটা তোমরা পুনরায় দেখে নিতে পারো। এবং আমি তোমাদের রিকোয়েস্ট করব যে তোমরা আগের যেসব ভিডিওগুলো আমি তোমাদের দিয়েছি সেগুলোও দেখো। যারা জিকে নিয়ে খুব চিন্তায় আছো, তাদের জিকে খুব সুন্দর হওয়ার জায়গাটা আমার দায়িত্ব। আমি তোমাদের জিকেকে একটা প্রপার লেভেলে তোমাদের নিয়ে যেতে চাই, শুধু তোমরা আমাদের সাথে একটু থেকো, তবেই সম্ভব। ক্লিয়ার? তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।